সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ERI, এবং সর্বমবে রয়েছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। বিশ্বজুড়ে এই মিডিয়াগুলোতে সংবাদে গুরুত্ব পেয়েছে দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরটি। 181 জন আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির জিওল্লা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এতে এ পর্যন্ত 179 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 ক্রুকে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় দেশটিতে ঘোষণা করা হয়েছে 7 দিনের জাতীয় শোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্যে দিয়ে মুজিববাদের কবর রচিত হবে। রাজধানীতে জুলাই প্রোক্লেমেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে প্রাথমিক রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট হয়। রাজধানীতে এক আয়োজনে তিনি বলেন, এমন কথা না বলাই ভালো যেটা জাতি পছন্দ করবে না। ভাতা বাড়ানোর দাবিতে দিনভর আন্দোলনের পর রাত 10টা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। বেলা 11:30 থেকে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। রাত 10টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে তারা জানান। সবুজ, এই সংবাদগুলোই গুরুত্ব পেয়েছে দিনের খবরে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব রাজিকুজ্জামান রতনকে দিয়ে, যে কালকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলা হচ্ছে এই ঘোষণাপত্রই হবে আগামী দিনের দেশ পরিচালনার নির্দেশক, যার মধ্য দিয়ে কবর রচনা হবে মুজিববাদের। আসলে কি থাকছে এই ঘোষণাপত্রে, কি বা বলতে চাচ্ছে তারা? আমরা শুনছিলাম যে এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাদের। আসলে কি আলোচনা হয়েছে, কি থাকছে ঘোষণাপত্রে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আলোচনার উপযোগ্য করার জন্য। একটা জাতির জীবনে অনেকগুলো ঘটনা থাকে, তার মধ্যে কিছু ঘটনা থাকে প্রধান, কিছু ঘটনা থাকে সে প্রধান ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়, আর কিছু ঘটনা থাকে মানে ভবিষ্যতের দিক নির্দেশনাকারী ঘটনা হিসেবে। যেমন ধরুন 69-এর গণ অভ্যুত্থানটা ছিল ভবিষ্যতের দিক নির্দেশনাকারী। 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল বলে 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু তার পথ খুঁজে পেয়েছিল। আবার 71-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের যে দেশ স্বাধীন হলাম আমরা, সেই দেশ স্বাধীন হওয়ার আগে একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা হয়েছিল 10ই এপ্রিল, যেটাকে পরবর্তীতে আমরা মেহেরপুর ও মুজিবনগর বলি। সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছিল যে আমাদের দেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা হবে, এবং যেখানে একের পর একটার পর একটা যুক্তির পর যুক্তি সাজানো হয়েছিল যে কেন আমরা এই প্রোক্লামেশনটা ঘোষণা করলাম। এই প্রোক্লামেশনটা ঘোষণা করবার পরে তারপরে কি দাঁড়ালো, যে অস্থায়ী সরকার হলো, সেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো এবং 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম। এরকম প্রোক্লামেশন পৃথিবীর ইতিহাসে অনেক দেশের অনেক জাতি তারা ঘোষণা করেছিল। এখন আমাদের এখানেও একটা অভূতপূর্ব গণজাগরণ হয়েছিল 2024-এর 5ই আগস্ট। জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত টানা 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন করার লক্ষ্যে যে প্রাথমিক বিজয় হয়েছিল, প্রাথমিক বিজয়টা হয়েছিল যে যাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছিল সেই শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেছিলেন এবং তিনি দেশ ত্যাগ করেছিলেন। তো এরপরে কথা এলো এরকম যে ফ্যাসিস্ট শাসকের পদত্যাগ হলেই কি ফ্যাসিবাদ দূর হবে? এখন আমরা যদি বিবেচনা করে দেখি
শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে? গণতন্ত্র কি তার আঁচলে বাঁধা জিনিস ছিল যে তিনি বেঁধে আটকে রেখেছিলেন? গণতন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে তিনি গলা টিপে মারার চেষ্টা করেছিলেন তার দলীয় ক্ষমতা দিয়ে, ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ দিয়ে। ফলে ব্যক্তিগত ইচ্ছা এবং অভিলাষ দিয়ে দেশ পরিচালিত হবে না, দমন পীড়ন দ্বারা দেশ পরিচালিত হবে না, এবং একটা মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার পরিবেশ থাকবে। এগুলো তো ছিল আমাদের আকাঙ্ক্ষা। আর তার সঙ্গে আকাঙ্ক্ষা ছিল ওই যে সাম্যের কথা বলেছিলাম আমরা স্বাধীনতার সময়, 52 বছরের সাম্যের দেখা মানুষ পায় নাই। ফলে বৈষম্যের হাত থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল। এই যে আকুতিগুলো নানা দাবির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই দাবি কি আসলে এই যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র এখন আমরা যদি বলি তার মাধ্যমে কি আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি ঠিক ঘটবে? জানি না যে তারা সেই দাবিগুলোকে প্রোক্লেমেশন নিয়ে আসবেন কিনা। তারা বক্তব্যটা উপস্থাপন করলে আমরা বুঝতে পারবো। কিন্তু খেয়াল করে দেখুন, এই আমাদের স্বাধীনতা থেকে 24-এর গণঅভ্যুত্থানের মাঝখানে আর একটা গণঅভ্যুত্থান আমরা করেছিলাম। সেটা 9 বছরের মানে স্বৈরাচারী সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবার জন্য। তার আগের পদক্ষেপগুলো দেখুন। তার আগে মানে জিহাদের লাশকে সামনে রেখে সর্বদলীয় ছাত্রঐক্য গড়ে উঠেছিল। তার আগে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গড়ে উঠেছিল। তার আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট গড়ে উঠেছিল, ঐক্যবদ্ধ নারী সমাজ গড়ে উঠেছিল, 17টি কৃষক সংগঠন গড়ে উঠেছিল, এবং 8 দল 7 দল 5 দলের নেতৃত্বে 19শে নভেম্বর একটা 3 জোটের রূপরেখা ঘোষিত হয়েছিল। ফলে 6ই ডিসেম্বর এরশাদ পদত্যাগের আগে তার কিন্তু পটভূমি রচিত হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে, এবং তাদের লক্ষ্যগুলো লিপিবদ্ধ হচ্ছিল, আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ হচ্ছিল। এবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ ঘটল। এইরকম অভ্যুত্থান বাংলাদেশ এর আগে গত 2টা অভ্যুত্থানে দেখেনি। তাহলে একটা অভূতপূর্ব গণজাগরণ হয়েছিল। কিন্তু 5 মাস পরে এসে যখন বলা হচ্ছে তারা একটা প্রোক্লামেশন অফ রিপাবলিক ঘোষণা করবেন, তখন মানুষের মধ্যে প্রশ্ন আসে, এটা তো শুরুতেই আমাদের বৈষম্য বিরোধী চেতনার মধ্যে ছিল, এখন নতুন করে লিখিত হবার প্রয়োজনটা কেন দেখা দিল? এবং লিখবেন যখন, ঠিক আছে তারা লিখুক, আমরা দেখি, কিন্তু লেখার আগে কিছু কথা যে বলছেন সেই কথাগুলো কিন্তু মানুষকে ভাবিয়ে তুলতে পারে। যেমন বলা হচ্ছে যে মুজিববাদের কবর দেয়া হবে। আচ্ছা, মুজিববাদ বলতে বাংলাদেশে কি কিছু ছিল? সেটা কি? মুজিববাদ বলতে তো দেশে কিছু ছিল না। ইলিয়াস খন্দকার ইলিয়াস নামে এক ব্যক্তি, তিনি একটা বই লিখে, তোষামোদের বই লিখতে চেয়েছিলেন যে মুজিববাদ 1974 সালে, কিন্তু সেটাকে অন্য কেউ গ্রহণ করেনি এবং মুজিববাদ হিসেবে কোনো মানে এখানে ভিত্তি পায়নি। ফলে একটা কল্পিত শত্রুকে সামনে রেখে তাকে টার্গেট করে গুলি করার মতন বোকামি কি আমরা করতে যাব? যা ছিল না তাকে নাই করে দেওয়ার কোনো মানে হয়? এখন বলা হচ্ছে যে আমরা সংবিধানকে আমরা পুনর্লিখন করব। আচ্ছা, সংবিধান তো কোনো চিরস্থায়ী বিধান না, এটা ঠিক, কিন্তু যে সংবিধান তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই সংবিধানকে অন্তত বিবেচনা করতে হবে তার মধ্যে কি কি আকাঙ্ক্ষা ছিল এবং কোন কোন জায়গায় দুর্বলতা ছিল। জি, এই পয়েন্ট নিয়ে আসতে চাই। একটু এই প্রসঙ্গে যুক্ত করি। আমেরিকার সংবিধান রচিত হয়েছিল 8 বছর 9 বছর ধরে, সেই 1881 থেকে 1889 সালের মধ্যে, এবং 235 বছরের এই সংবিধানের 27টা সংশোধনী হয়েছে। পাকিস্তানের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 9 বছর, এবং 9 বছর পরে পাকিস্তান 56 সালে সংবিধান করার পর এখন পর্যন্ত 26টা সংশোধনী হয়েছে। ভারতের সংবিধান হচ্ছে 1952 সালে, তারপর ভারতেও এরকম 32-33টা সংশোধনী হয়েছে, এবং ভারতে 1976 সালে ভারতের সংবিধান সংশোধন করে ওখানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এসেছিল 72 সালে, আর ভারতে ওটা নিয়ে এসেছিল 76 সালে। ফলে পৃথিবীর সমস্ত দেশের সংবিধানে কিছু সংশোধন হয়। ইতিহাসটাকে আমাদের দেখা দরকার, ইতিহাসের গতিপথটাকে দেখা দরকার, মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের সক্ষমতা দুটোর মধ্যে সমন্বয় থাকা দরকার। তা নাহলে আমরা মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার চাইতে নিজেদের সক্ষমতাকে এত বড় করে বাড়িয়ে যেন না তুলি, যেটা মানুষের আকাঙ্ক্ষাকে আবার হতাশায় পর্যবেসিত না করে। সেই দিকগুলো আমরা একটু আমাদের বন্ধুদেরকে স্মরণ রাখতে বলবো। জি, ডক্টর হাসানুল হক মিলন, আপনার কাছে একই প্রসঙ্গ জানতে চাই যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 5 মাস পরে সমন্বয়করা নতুন করে ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দিতে যাচ্ছে।
প্রশ্ন হচ্ছে যে তারা বলার চেষ্টা করছে যে এটাই হবে হয়তো নতুন সরকারের গাইডলাইন। কেউ কেউ এটাও বলছেন যে এর মধ্য দিয়ে আসলে মুজিববাদের রচনা হবে। আপনি কি মনে করেন আসলে রাজনৈতিক কবর বলেছে, কবর রচনা হবে, কবর রচনা হবে, মুজিববাদের কবর রচনা হবে। আপনি বা আপনার দল বিএনপি আসলে এই প্রোক্লেমেশনকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক, দর্শক শ্রোতা। হ্যাঁ, বিএনপি কিভাবে দেখছে সেটা আমরা একটু পরেই আসি। প্রথমত হলো যে এই বিষয়টি কি আরো আগে ভাবার ছিল না? জুলাই 36 যে বিপ্লব হয়েছে এবং এই বিপ্লবে এই পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত আওয়ামী লীগের জন্য, সারা বাংলাদেশের নয়, সেই আওয়ামী লীগের যে রাজনৈতিক বন্দোবস্ত তারা করেছিল সেটার একটা ব্যত্যয় ঘটেছে। সেখান থেকে নতুন রাজনীতি আসতে পারে। সেই জায়গাটিতে যদি আমরা সেকেন্ড রিপাবলিক হিসাবে করি তাহলে আমরা দেখেছি 1848-এ ফ্রান্সে হয়েছিল, 1931-এ স্পেনে হয়েছিল, অস্ট্রিয়ায় হয়েছিল 1945-এ। তো সেখানে অ্যানার্কির বিরুদ্ধে সোশ্যালিস্ট সেটা হয়েছিল। আমাদের এখানে অ্যানার্কি না থাকলেও বলা যেতে পারে যে সেমি অ্যানার্কি হয়েছে। তো আমরা দেখেছি কমিউনিস্টের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল। এই যে স্পেন, ফ্রান্স আমরা দেখেছি আবার এটা ফেরত এসেছিল, আবার চলে গিয়েছে। এখন এই সেকেন্ড প্রক্লেমেশনের যে রাজনীতি বন্দোবস্তের জন্য যে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বলছে, এখন এটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন চলে আসছে। এটা ভাববার বিষয় ছিল 8 অগাস্ট, তখনই তারা এটা ভাবতে পারত। এখন এইটার বৈধতা নিয়ে যেমন বর্তমান সরকার তারা পুরনো কনস্টিটিউশনে হয়েছে, এখন এই যে নতুন প্রক্লেম করছে তারা, তখন এই সরকারের বৈধতা কোথায় যাবে? তাহলে দেশটা কি একটা আনস্টেবল সিচুয়েশন চলে যাচ্ছে না? এখন তরুণদের যে আকাঙ্ক্ষা নতুনভাবে মুজিববাদের কবর রচনা করে নতুন রাজনীতি, নতুন কনস্টিটিউশনের সূচনা করবে, কিন্তু এটা তো কনস্টিটিউশনের কোনো পার্ট নয় তারা বলছে। অতএব তারা বলবে এটার বৈধতা আগামী দিনে জনগণই দিবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জনগণের বিষয়টি এবং বিএনপির বিষয়টি। দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আপনি একটু স্মরণ করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন আফটার 1975, বা আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা। তো বিএনপি তো বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে, এবং নতুনভাবে রাজনৈতিক দল নতুন রাজনীতি করবে, নতুন প্রক্লেম করবে, নতুন নিউ জেনারেশন আমাদেরকে নতুন কিছু দেখাবে, সেটা তো অপেক্ষা আমরা আছি, সেটা দেখতে চাচ্ছি। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি তাদের মধ্যেও একটা সম্পর্ক ছেদ বা সরকারের সাথে তাদের অংশগ্রহণ বা সরকারের বিরুদ্ধে বক্তব্য সব মিলিয়ে কেমন যেন একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে আমি এই তরুণ সমাজকে বলবো ভেবেচিন্তে কাজ করার জন্য। হঠাৎ করে হুট করে একটা প্রক্লেমেশন করে তারা কি করে আমরা দেখার পর অপেক্ষায় রইলাম, মন্তব্য করতে এখনো সময় আছে। নতুন করে আবার সমন্বয়হীনতা দেখা যেতে পারে। তার সমন্বয়করা বলছে তারা ঘোষণাপত্র দেবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেস উইং থেকে বলা হয়েছে ঘোষণাপত্র যেটা দেওয়া হচ্ছে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। অবভিয়াসলি সেটাই তো আমি বলছি, এই ঘোষণাপত্রই যদি সরকারের ঘোষণাপত্র হয়, তাদের ডিক্লেয়ার্ড কনস্টিটিউশনের রিফরমেশন যদি তারাই বলে, তাহলে এই সরকার দেওয়া যাবে কোথায়? তাহলে আবার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে না? সেই দিক থেকে অপেক্ষার বিষয়। দেখি না, রাত পোহালেই তো দেখবো কি করছে তারা। আমরা শুনতে চাই তারা নতুন কোনো কিছু বলছে কিনা, যেটা এই বর্তমানে এটা আমাদের জন্য একটা উপযুক্ত বিষয় হবে। বিএনপি এমন একটি দল, তারা সবকিছুই শুনতে চায়, দেখতে চায়, এবং জনগণ যেটা দেখতে চায় সে করবে। আমি যদি সেই বিষয়ে বলি, আমাদের যে দল থেকে 2022 সালে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথা বলেছিল, এখানে কি এমন একটি বিষয় রয়েছে যেটাকে নিয়ে কেউ তর্ক করতে পারে বা ফেলে দিতে পারে? বা 2016 সালে যে আমাদের বেগম খালেদা দেশনেত্রী তিনি 2030 ভিশন দিয়েছিলেন, সেখানে তো সেটা রয়েছে। এবং আমরা তো এই স্বৈর শাসক পতিত সরকারের সময় আমরা এই প্রতিবাদগুলি করে আসছি, আমরা তো নতুন করে আসিনি। এবং এই করতে করতে আমাদের আত্মহতি, এই যে আমাদের বিএনপি 60 লক্ষের মতো মামলা, আমি নিজেও কতটা ক্ষতিগ্রস্ত, এই যে নির্যাতিত নিপীড়িত, সেগুলি তো আমরা হয়েছে। আমাদের তো প্রায় 700 মতো আমাদের দল থেকে গুম হয়েছে।
তো সব মিলিয়ে আমাদের দল এই এমন একটি অবস্থায় এসছে যে আমরা অপেক্ষা করছি যে দেশের প্রয়োজনীয় সংস্কার করে একটি চলমান রাজনীতি এবং রাজনীতি যেন সুন্দর সুষ্ঠু হয়, সেজন্য আমরা তো বসে আছি নির্বাচনের পরে জাতীয় সরকার করার জন্য, ঐক্যের জন্য। সমন্বয়টা আরেকটা কথা বলার চেষ্টা করেছেন, তারা যে এই প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দিতে যাচ্ছেন এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথেও আলাপ করেছেন বা চালিয়ে যাবেন। আপনাদের সাথে কি আসলে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে যে কি ধরনের ঘোষণাপত্র কি থাকতে পারে, বা আপনাদের কোনো সাজেশন ছিল কিনা? বোধ করি না, তবে আমি জানি না, তো বোধ করি না আমাদের দলের সাথে এই ধরনের আলোচনা হতে পারে, কারণ আমাদের রাষ্ট্র মেরামতের যেটা রয়েছে সেখানে তো সবকিছু রয়েছে, একটি আইটেমে নেই যে বলা হয়নি, তারা যা চাচ্ছে সবই আছে সেখানে, এবং পতিত সরকারের সময় সেটা দেওয়া হয়েছিল। জি, জনাব রতন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জাতীয় নাগরিক কমিটি গঠনের খবর দেখেছিলাম, কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলার চেষ্টা করেছেন তারা আসলে কোনো রাজনৈতিক দল বা জোট গঠন করবেন না। আসলে তারা কি করতে চান? আমরা তো এতদিন শুনছিলাম তাদের হয়েই হয়তো একটা কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে নতুন হয়তো রাজনৈতিক দলের উদ্ভব ঘটতে পারে। তারা কি আসলেই এরকম কিছু ভাবছে, না আসলে কিছু ভাবছে না? আসলে এ ব্যাপারে মন্তব্য করা খুব কঠিন। মানে এ পর্যন্ত গত 5 মাসে বহুবার তাদের সিদ্ধান্ত আমরা দেখেছি, শুনেছি। তারা প্রথমত যেটা বলেছিলেন 5ই আগস্টের পরে একটা নতুন দল গঠনের দিকে যাবেন, কিন্তু কয়েকদিন পরে তারা বলছেন যে তারা দল গঠন করবেন না। এরপরে আবার যখন এই জাতীয় নাগরিক কমিটি, তখন এটা আবার অনেকের কাছে মনে হলো এটা বোধহয় তাদের ব্রেন চাইল্ড, এবং মানে একে অপরের সহযোগী হিসাবেই তারা থাকলেন, কেউ সরকারে থাকলেন, কেউ মাঠে থাকলেন। আবার এখন যখন প্রোক্লামেশন ঘোষণার কথা আসছে, তখন আবার তারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবেন না। তাহলে এই যে প্রোক্লামেশনটা ঘোষণা করবেন, কে এটা এক্সিকিউট করবে? তাহলে একটা যে আমি জনগণের সামনে আহ্বান জানাই অথবা নিজেদের কমিটমেন্টটা ঘোষণা করি। একটা রাজনৈতিক দল কোনো একটা কমিটমেন্ট যখন করে তখন সে দুটো কাজ করে, সেই কমিটমেন্টের সপক্ষে জনগণকে টেনে আনার চেষ্টা করে, আর নিজেদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে নিয়ে যায় যে আমরা যে কমিটমেন্ট করেছি সেটা পূরণ করব। যেমন কোনো একটা রাজনৈতিক দল যদি বলে যে সে খাদ্য সমস্যার সমাধান করবে, তাহলে জনগণকে বারবার বলে যে আমরা কিন্তু খাদ্য সমস্যার সমাধান করব, জনগণ বলে খাদ্য সমস্যার সমাধান হচ্ছে না কেন জানতে চাইবে, আর নিজেরা এমন এমন কৃষি পরিকল্পনা নেবে যে পরিকল্পনাগুলো খাদ্য সমস্যার সমাধানের জন্য পরিপূরক হবে। এই জন্য কমিটমেন্টের একটা দ্বিমুখী প্রভাব আছে, কমিটমেন্ট নিজের প্রতি এবং কমিটমেন্ট জনগণকে আগ্রহী করার ব্যাপারে। তাহলে প্রোক্লামেশন যখন হবে তখন সেখানেও নিশ্চয়ই জনগণের প্রতি তাদের সেই আহ্বানটা থাকবে এবং নিজেদের একটা কমিটমেন্ট থাকবে যে তারা এই প্রোক্লামেশন অনুযায়ী দেশটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। তো হোয়াট উড বি দ্য ইনস্ট্রুমেন্ট, কি দিয়ে পরিচালনা করবে? রাজনৈতিক দল তো আকাঙ্ক্ষার একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের অনেকের বিচ্ছিন্নভাবে যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষা মূর্ত রূপ নেয় একটা রাজনৈতিক দলের সংগ্রামের মধ্য দিয়ে। আবার রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষাগুলো জনগণের কাছে ঘোষণা করে সেইটা তাদের একটা ইস্তেহারে লিখিত রূপ নেয়। ইস্তেহার আবার যখন নির্বাচনের পরে কেউ যখন ক্ষমতায় আসে সেই ইস্তেহার অনুযায়ী যে কাজ করে, সেই ইস্তেহার অনুযায়ী কাজ করাগুলো কখনো বাজেটে প্রকাশিত হয়, কখনো আইন প্রণয়নের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, কখনো বিধিমালা প্রকাশের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, কখনো প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ফলে আমার ইচ্ছার প্রকাশ ঘটে, তো যেমন আমি যে ইচ্ছা যে চিন্তাটা করছি সেই চিন্তার প্রকাশ ঘটছে তো আমার বাক্যে, এবং আমার কথা অনুযায়ী কিন্তু আমার হাতও নড়ছে। তাহলে আমার হাত নড়া, আমার চোখের চাউনি, আমার নাকের স্ফীত হওয়া বা সংকুচিত হওয়া সব কিছু নির্ভর করে। আমি যদি উত্তেজিত হয়ে কথা বলি তখন আমার নাকের গঠনটা একরকম হবে, আবার যদি খুব শান্ত হয়ে বলি তার একরকম হবে। তার মানে আমাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটে আমাদের আচরণে। রাজনৈতিক দলেরও চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তার রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে। তাহলে প্রোক্লামেশন যদি একটা চিন্তা হয়, সেই চিন্তার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফলে আমরা দুটো জিনিসের জন্য অপেক্ষা করছি। প্রথমত আগে দেখতে চাই যে 31 তারিখে যে প্রোক্লামেশনটা ডিক্লেয়ার্ড হবে এর মধ্যে তারা কি বলবেন, আর তারপরে আমরা দেখব সেই প্রোক্লামেশন যে দেশটাকে পরিচালনা করার ক্ষেত্রে তাদের কি রোল থাকবে। কারণ এই দেশে একমাত্র তারাই তো স্টেক হোল্ডার না, আরও কত মানুষ এখানে আছে, রাজনৈতিক দলের আছে, রাজনীতির বাইরে যারা আছেন তারা আছে, পেশাজীবীরা আছে, এখানে যারা মতামত গঠন করেন তারা যেমন আছে, আমাদের সুপ্রিম কোর্ট একটা আমাদের পার্ট। আমরা যদি বলি সেই মত স্কুল
সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন অনুযায়ী, তাহলে বিচার বিভাগ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, প্রশাসন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং লেজিসলেটিভ হাউস মানে আইনসভার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 3 অঙ্গের বাইরে আরেকটা অঙ্গ আছে যেটা আপনারা এখন যেটা করছেন, যেটা ফোর্থ স্টেট বলা হয়, যেটা যদি প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম যদি বলি। এই 4টা অর্গানের বাইরেও আরেকটা অর্গান থাকে যেটা কখনো কখনো এই 4টা অর্গানকে প্রভাবিত করে, অথবা 4টা অর্গান দ্বারা নিজেরা প্রভাবিত হয়, সেটা হচ্ছে রাজনৈতিক ক্রিয়াকলাপ। ফলে আমরা দেখব, এগুলো দেখে আমরা একটু বিবেচনা করব যে কি আমরা পেতে চেয়েছিলাম, আর কোন পথে জনগণ যেতে চায়, আর তারা জনগণের সামনে কোন দিক নির্দেশনা হাজির করতে চান। জি, ডক্টর মিলন, যেখানে সমন্বয়করা বলছেন তারা আসলে কোনো রাজনৈতিক দল বা জোট গঠন করবেন না, কিন্তু তারা একটা প্রোক্লেমেশন দিতে যাচ্ছেন, তাহলে কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা অন্য কোনো দল বা সমন্বিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে এই যে প্রোক্লেমেশন দেওয়া হচ্ছে সেটি কি আসলে বাস্তবায়নের উদ্যোগ নেবে? দেখুন, প্রক্লেমেশনের প্রশ্নটা আসলো কেন, এটি হলো আমার কাছে প্রশ্ন। যদি এটাকে বিপ্লবী সরকার করার কথা বলতো, জনগণের ম্যান্ডেট ছিল এই সরকার প্রথমে গঠন করার সময় এই বিষয়ে তারা চিন্তা ভাবনা করতে পারত এবং জাতীয় ঐক্যমত্য একটি সরকার করত, এবং সরকারের স্থায়িত্বকাল শপথ নেওয়ার সময় বলতে পারত, এবং সেই সময় ক্লিয়ারলি স্পেল আউট করতে পারতো জনগণের যে আমরা এতদিনের জন্য আসছি, এই কাজগুলি করব, তারপর আমরা নির্বাচন করব, নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা অনুযায়ী কাজ করবে, সেটা বলতো। আমি যদি বলি যে এটা 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে কিছুটা মেলাইন করা হচ্ছে, সেটা তো আমাদের ভিত্তি। আমি যদি বলি যে এই 2024 ডিসেম্বর 21 সেকেন্ড রিপাবলিক বলে এই যে অন্যান্য দলগুলো সকল দল মত মিলে যে এই বিপ্লবে অংশীদারিত্ব নিয়েছিল, তাদেরকে ধরুন বিএনপিকে বা অন্যান্য দলকে কিছুটা খাটো করা হচ্ছে, এটা কি তারা দেখাচ্ছে আনুষ্ঠানিকভাবে যে আমরা কয়েকজনই এটার দাবিদার? এটা আমি যদি এইভাবেও দেখতে চাই যে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বলা হয়েছে যে তাদেরই অনুরোধে বা তারাই এই সরকারকে বানিয়েছে, তাহলে এই সরকারকে তো এই ইনডাইরেক্টলি একটু খাটো করা হচ্ছে। এই এমন একটি অবস্থায় যেখানে আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ আমাদের এই সরকারের স্থিতিশীলতা নিয়ে বা পতিত সরকার এখনো মেনে নেয়নি যে এই রাষ্ট্রটি আমরা তাদের কাছে মুক্ত করতে পেরেছি, সব মিলিয়ে এমন একটা অবস্থাতে যেখানে প্রশাসনের মধ্যেও পুলিশ প্রশাসন হতে করে সব জায়গায় মানুষের ভিতরে অনেক প্রশ্ন জেগেছে, সেই সময় এমন একটি কাজ তাদেরকে করা, সেটা জনগণ কিভাবে দেখবে সেটা তো ভাবনার বিষয় রয়েছে, তাই না? সেজন্য ভাবছি যে ওয়েট অ্যান্ড সি তারা কি করছে দেখি। তবে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমরা সবসময় চাইব যে তারা নতুন কিছু করুক এবং জাতিকে দেখাক, সেটা আমরা চাইব। সেক্ষেত্রে বিএনপি তো মোস্ট ওয়েলকাম টু এনি পার্টি, তারা যদি দল করে আসে এই তো আমাদের ভালোই হবে, তাই নয় কি? জি, আজকে মির্জা আব্বাস একটি কমেন্ট করেছেন যে শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনাও এক ধরনের কষ্টকর। আসলে তিনি এই কথাটি কেন বা বললেন? এটা কেউ তিনি এইটিও মিন করেছেন যে এই ধরনের কথা আসলে ফ্যাসিবাদী যারা আচরণ করে বা ফ্যাসিবাদীদের মুখে ভালো শোনা যায়। তিনি কোনটি মিন করে আসলে এরকম কথা বলেছেন? তিনি কি আসলে ছাত্রদের ইঙ্গিত করেছেন? না, এটা হচ্ছে তার মনের অনুভূতি থেকে। আমার আব্বা যখন ব্রিটিশ আমলে কলকাতায় লেখাপড়া করতেন, তখন যখন উনি চেঞ্জ চাইতেন, মুসলমান বলে বাটিতে দিত, তখন ওনার একটা মুসলিম রাষ্ট্র চেয়েছিলেন। আবার যখন ওনার সময়ে আমরা ওনার সন্তান হলাম, তখন আমরা আবার ওই মুসলিম রাষ্ট্রটা থেকে পাকিস্তান ভেঙে ইস্ট পাকিস্তান হচ্ছে, তখন আমি দেখেছি তাদের অনুভূতিতে অনেকটা কষ্ট পেয়েছে, যদিও স্বাধীন বাংলাদেশকে তারা মেনে নিয়েছে এবং পাকিস্তানের কাছ থেকে আসার জন্য আমি দেখেছি আমার আব্বা আমার বড় ভাইকে রাজনীতিতে দিয়েছে, মুক্তিযুদ্ধে গিয়েছে। আচ্ছা, এই যে একটি মুক্তিযুদ্ধ করলো মির্জা আব্বাস আমার বড় ভাই, আমিও কিন্তু ইন্টারনালি করেছিলাম। তো এই যে আমরা তখন রক্তক্ষয়ী সংগ্রামে এই আত্মহতি দিয়ে একটি সংবিধান পেয়েছি, সেই সংবিধানকে যদি আপনারা মেলাইন করেন তখন তো এটা হবে। হ্যাঁ, সংবিধান পরিবর্তন হতে হবে, এটা সংশোধন অ্যামেন্ডমেন্ট হতে হবে, অ্যামেন্ডমেন্ট তো হচ্ছেই। তো এই মির্জা আব্বাসের কথায় তার যে শ্রম এবং যে রিস্ক নিয়ে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, ধরুন সেই সময় মৃত্যুর কাতারে গিয়ে লাইন দিয়েছিলেন মির্জা আব্বাসের মতো ব্যক্তিত্বরা এই বাংলাদেশের এই লাল সবুজের পতাকার জন্য এবং এই সংবিধানের জন্য, সেটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন না। ইউ ক্যান রেটিফাই ইট। সেই অর্থে তিনি তো সর্ববই বলেছেন, ওনার ফিলিংসের কথা বলেছেন উনি। এই ফিলিংস প্রশ্নে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আজকে বিএনপি নেতা আমির খসরু তিনিও একটা কমেন্ট করেছেন জনাব রতন, যে বড় ধরনের পরিবর্তনের চেয়ে আসলে মানুষের যে মনোজগতের পরিবর্তন বা মনোজগতের উপলব্ধিটা বেশি দরকার। আসলে কি মনোজগতের পরিবর্তন বা এই উপলব্ধি হলেই হবে, নাকি আসলে সংস্কারটাও জরুরি? এখানে আরো একটা বিষয়, যে মানুষ যখন সংস্কার নিয়ে কথা বলছে,
সাথে সাথে কিন্তু এটা তার সংসারটা কিভাবে চলবে সেটা নিয়েও কথা বলছে। সংস্কার রাজনৈতিক আর সংসারটা প্রতিদিনের। আজকে আস্তে আস্তে পড়ছিলাম রংপুরে ফুলকপি এখন কৃষকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটা ফুলকপির চারা সে কিনেছিল 2 টাকা দিয়ে, 2.5 মাস সেই ফুলকপির চারায় সার দিয়ে, পানি দিয়ে, কীটনাশক দিয়ে, নিজের শ্রম ঘাম দিয়ে এই প্রচণ্ড শীতের মধ্যে ফুলকপি কেটে তুলে ধুয়ে বাজারে যখন বিক্রি করতে আসছে তখন ফুলকপি হচ্ছে 80 টাকা মন, মানে প্রতি কেজির দাম 2 টাকা। কিন্তু এই একই ফুলকপিতে আমরা 50 টাকাও কিনেছি জাস্ট কয়েকদিন আগেও। ওই কৃষকের বেদনা সংস্কারের কোন জায়গায় লেখা আছে? যে বেকার ছেলেটা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য দেশের সীমানা ছাড়িয়ে ওই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে, গহীন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, তার কাছে সংস্কার কি তাৎপর্য বহন করে? যে গার্মেন্টসের শ্রমিকরা 3 মাস বেতন পায়নি বলে রাস্তায় পুলিশের গুলির সামনে দাঁড়াচ্ছে, 5ই আগস্টের আগেও দাঁড়িয়েছে, 5ই আগস্টের পরেও দাঁড়িয়েছে, তার কাছে সংস্কারের আকাঙ্ক্ষা কি? কিংবা যদি বলি যে আমাদের যে নারী, শুধু নারী হওয়ার কারণে গত কয়েকদিন ধরে যে খবরগুলো দেখছেন, মানে যেটা বলে গ্যাং রেপ করে মুখের মধ্যে বিষ ঢেলে দিয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটছে আমাদের এখানে। মাকে বেঁধে রেখে কন্যাকে, তার কাছে সংস্কার কোনটা? কিংবা যে সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র ধর্মটা কারণে প্রতি মুহূর্তে বিপন্ন বোধ করে। ফলে আমি তো ভাই সংস্কার বলতে এগুলোকেও সংস্কার দেখতে চাই। বেকারের চাকরি কি সংস্কারের বিষয় নয়? কৃষকের ফসলের দাম পাওয়া কি সংস্কারের বিষয় নয়? তারপরে শ্রমিকের ন্যায্য মজুরি পাওয়া কি সংস্কারের বিষয় নয়? মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচা, অধিকার নিয়ে বাঁচা কি সংস্কারের বিষয় নয়? কিন্তু আমরা ফলে আমরা তো বিষয়গুলো নিয়ে সব বাদ দিয়ে, এমনকি রাত্রেবেলা ঠিক মতো রাস্তা দিয়ে হাঁটতে পারবো কিনা সেটাকেও বাদ দিয়ে, এবং এইখানে যদি আমি কারো সমালোচনা করে যাই, কালকে রাস্তায় যে আমাকে ধরে মারবে না সেই কথাটাও আমি যদি বিবেচনা না করি, এই পাতায় লেখা সংস্কার মানুষের কোন কাজে লাগবে বলুন তো? কিন্তু আপনি যেই প্রসঙ্গগুলো বললেন বা যেই বিষয়গুলো বললেন, আমরা তো এতদিন একটা গ্রুপকে বা একটা গোষ্ঠীকে বা সরকারকে ইঙ্গিত করতাম বা ফ্যাসিবাদকে ইঙ্গিত করতাম, তারা এসব করতে ব্যর্থ হয়েছে। আসলে এখন এই সব বিষয়গুলো নিশ্চিত হচ্ছে না কেন? সেটাই তো খুঁজে বের করা দরকার। ব্যক্তির বদল এবং ব্যবস্থার বদল যে এক নয়, এই কথাটা আমরা বামপন্থীরা বলছি মানুষের কাছে, মানুষকে ঠিক বুঝাতে পারছি না। আমরা এইটা মানুষকে এখনো ধরাতে পারি নাই যে শুধুমাত্র চেহারা বদল হলেই চরিত্র বদল হয় না। তাহলে যে সিন্ডিকেট এর আগে এই কাজগুলো করেছে সেই সিন্ডিকেট যদি বহাল থাকে তাহলে তো ঘটনাগুলো একই ঘটবে। তো এখন আপনি সেই জায়গাগুলোতে হাত দিতে পারছি কি? আমরা পারছি না। তো এখন এই জায়গাগুলোতে হাত দেওয়ার খুবই জরুরি। সংস্কারের মূল জায়গাটা ছিল এখানে, মানুষের জীবনে স্বস্তি দেওয়াটা সংস্কারের প্রধান কাজ ছিল। ফ্যাসিবাদ আমার জীবন থেকে স্বস্তি কেড়ে নিয়েছিল, ফ্যাসিবাদ আমাকে ভোট দিতে দেয় নাই, ফ্যাসিবাদ আমার চাকরিকে সে একটা বাণিজ্যে রূপান্তরিত করেছিল, ফ্যাসিবাদ আমাকে আমার ধর্মকে কেন্দ্র করে আমাকে নানাভাবে নিপীড়নের মধ্যে ফেলেছিল। তার চিন্তার বিরুদ্ধে কোনো কথা বললে অথবা তার মতের বিরুদ্ধে কথা বললে আমার জীবন বিপন্ন করে দিয়েছিল। এগুলো থেকে তো মুক্তি পেতে চেয়েছিলাম। বড় দাগে কি চেয়েছিলাম? শুরু তো করেছিল আমাদের ছাত্ররা কোটা সংস্কার দিয়ে, আর রাজনৈতিক দলগুলো শুরু করেছিল কবে? সে 2014 সালের নির্বাচনটাকে তারা অনৈতিক বলেছিল, অগ্রহণযোগ্য বলেছিল। 2018 সালের নির্বাচনটাকে দিনের ভোট রাতে বলে তাকে পরিত্যাগ করেছিল। 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনকে আমরা বলছিলাম নতুন ধরনের তামাশার নির্বাচন। তাহলে আমরা তো ভাই 14, 18, 24 এগুলো নিয়েই তো লড়ছিলাম আমরা। সেই লড়াইয়ের সঙ্গে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনটা পরবর্তীতে পরিবর্তিত রূপ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিল। এবং সেই ছাত্র আন্দোলনে দেখুন দলে দলে যে শ্রমিকরা জীবন দিল, ছাত্রদের তুলনায় সংখ্যায় তো শ্রমিকরা জীবন দিল বেশি। এবং এই আন্দোলনের মধ্যে যারা, আমি বলছি যে কখনো 1500, কখনো 2000 মৃত্যুর কথা বলছি, 850 পরে যে আর তালিকা পাওয়া যাচ্ছে না, তার মানে এই যে অজ্ঞাতনামা মানুষগুলো মরে গেল, কারণ বাজারে যে মানুষটা টুকরিতে ঘুমায় সে কোথায় তার ঠিকানা? ফলে এই যে মানুষটার কোনো ঠিকানা নাই, সেও বাংলাদেশে গণতন্ত্রের জন্য জীবন দিল। আমরা ছাত্র অভ্যুত্থান বলছি, কখনো ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বলতে আমাদের খুব তো কুণ্ঠা লাগে। তাহলে শ্রমিকরা যে এখানে এসে যুক্ত হলো, 130 জনের উপরে যে শিশু মারা গেল, তার মধ্যে 67-র উপরে শিশু যে যারা শ্রমজীবী শিশু ছিল, বাবা দরিদ্র বলে তো ওই শিশুটা কাজ করতে এসেছিল। মায়ের কোলে যে শিশুটা মারা গেল বা বাবার কোলে যে শিশুটা মারা গেল, তার আহাজারির কথা কি আমরা কখনো খেয়াল রাখবো? ফলে আমরা যদি সেই বিবেচনাগুলো না করে
আমরা যদি রাজনৈতিক বন্দোবস্তের নামে শুধুমাত্র ক্ষমতায় থাকার বন্দোবস্তটা করতে থাকি, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে তাহলে যে উদ্দেশ্যে আমরা জীবন দিয়েছিলাম আমরা সেই উদ্দেশ্যের ধারে কাছে যেতে পারছি না। জি, ডক্টর মিলন, আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইব। ইদানিং আমরা কয়েকটি শব্দ বেশ শুনছি, একটি হচ্ছে সংস্কার, একটি হচ্ছে নির্বাচন, অন্যটি হচ্ছে জাতীয় ঐক্য। আসলে কোনটি দরকার এই মুহূর্তে আগে? এই প্রশ্নের উত্তর জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন এবং সর্ববামে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন। আমরা বিরতির আগে ডক্টর মিলনের সঙ্গে আলাপ করছিলাম, যেই প্রসঙ্গটি তুলেছিলাম যে আসলে নির্বাচনের কথা শোনা যাচ্ছে, সংস্কারের কথা শোনা যাচ্ছে, জাতীয় ঐক্যের কথা আমরা বলছি। আসলে কোনটির আগে কোনটি দরকার, নাকি একটির সাথে আরেকটি ধারাবাহিকতা রক্ষা করা দরকার? হ্যাঁ, দুইটাই বলতে পারেন। ধরুন আপনি যেটা বললেন ঐক্য, সংস্কার, নির্বাচন, এটি নিয়ে 2 দিন ব্যাপী একটা সেমিনার হয়েছে। সেখানে প্রায় শতাধিক গেস্ট এসে বক্তব্য দিয়েছে। ক্রস সেকশন অফ দ্য পিপল, পলিটিশিয়ান, অ্যাডভাইজার, সবাই মিলে বক্তব্য দিয়েছে। এবং এটা আয়োজন করেছিলেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, এবং তাদের লোগো ছিল কানেক্টিং দ্য আইডিয়াস। আমি দেখলাম সত্যি তারা আইডিয়া কানেক্টিং করেছে। আপনি যে এই বিপ্লবকে, এই যে তারা সেকেন্ড রিপাবলিক বলে ঘোষণা দিতে যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আপনি একবার মনে করে দেখুন যে এই আন্দোলনের পিছনে এই পিনাকির কথাই বলুন, মুশফিকুল আনসারির কথা বলুন, কনক সরের কথা বলুন, ইলিয়াস সাহেবের কথা বলুন, মনির হায়দের কথা বলুন, বা রেজা ফয়সাল চৌধুরী, ক্যাপ্টেন মারা গেল যে শহীদ সাহেব, বা তাজ হাসমি সাহেব, তাসমিন খলিল, বা নাজমুল সাকিব, বা জুলকাইন্স সায়ের খান, এইভাবে আমি অগণিত নাম বলতে পারি। এই যে আব্দুর রহমান ভুট্টু, আব্দুল সালাম, কাজী শামীম আহমেদ, শামসুল আলম লিটন, মুস্তাফিজুর রহমান টিটু, তাসলিমা তাজ, হাসিনা আক্তার, এইভাবে কাফি কামাল, ডেভিড বার্গেন, কর্নেল আব্দুল হক, এরকম অনেকেই এই দেশে এই বিপ্লবের জন্য তারা ব্যাপক কাজ করেছে। কিন্তু আমরা কি এই যে এত কথা বলছি, একবার কি তাদেরকে স্মরণ করেছি? তাদের কথা আমরা স্মরণ করছি না। হাউএভার এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ তারা যে অনুষ্ঠানটি করলো, সেখানে এই আপনার টপিক্সটা নিয়ে আলোচনা হয়েছে, ঐক্য, সংস্কার, নির্বাচন। সেখানে যে বক্তারা বক্তব্য দিয়ে গেলেন, এর মধ্যে একটা ধারাবাহিকতার রিলেশন রয়েছে। সংস্কার তো অনাগত দিনের জন্যই হতে হবে, এটা তো ইটস এন্ডলেস প্রসেস। আবার সেখানে কোনো বক্তা বলেছেন যে সমন্বয়ক থেকে, যে আমরা বিচার শেষ করি আমরা এই নির্বাচনকে আমরা আহ্বান জানাবো। এই যে আনলিমিটেড টাইম কনজিউমিং, এটা হলে তো বিলম্ব হলে নিশ্চয়ই এখানে পরিবেশ নষ্ট হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। উনি যেটা বললেন যে বর্তমান সরকার ইজ নট সাকসেসফুলি অপারেটেড, তাদের অনেক ফেইলিউর রয়েছে। আর তাছাড়া যারা এই সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কোনো মানে কয়েকজন ছাড়া আর কিন্তু ভিকটিম না। ডক্টর ইউনূসের মতো 10 তলায় হেঁটে হেঁটে সকলে উঠেননি এই 84 বছর বয়সে। ভিকটিমরা বুঝে, আমরা যে ভিকটিম ছিলাম, আমরা যে দিনের পর দিন বিনা কারণে জেল খেটেছি, আমরা জানি যে আমাদের আত্মহত্যা কি। এখন যদি এই উপদেষ্টা পরিষদ যদি চিন্তা করতো চেয়ারে বসে যে আমার এই বিপ্লবের সময় পা হারিয়েছি, বা কোনো এক উপদেষ্টা যদি মনে করতো আমার একটা চোখ নেই, তাহলে বুঝতাম যে বিপ্লবের পক্ষে তাদের কথা বলার সুযোগ ছিল। তারা কিন্তু সেইভাবে কাজ করতে পারছেনি, তারা ব্যর্থ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, বিএনপি যে 31 দফার রাষ্ট্র মেরামতের কথা বলেছে, সেখানে প্রত্যেকটা জিনিস রয়েছে। সেটা কি আমরা এই পতিত সরকার যাওয়ার পরে বলছি, না আগে থেকেই বলছি? যে উই হ্যাভ এ ফার্ম কমিটমেন্ট টু দ্য নেশন, যে আমরা এই পরিবর্তনগুলি চাই। এই পরিবর্তনগুলি হওয়ার জন্য নতুন নির্বাচনের দরকার। নির্বাচনের বাইরে তো কোনো পরিবর্তন হবে না। আপনি এই সেকেন্ড রিপাবলিক প্রক্লেমেশনই করেন, বা এই সরকার নির্বাচন পিছিয়ে দিল, দিয়ে কোথায় যাবে? নির্বাচন তো দিতেই হবে। তাহলে পিছিয়ে দেওয়ার এই অভিপ্রায়টা কেন? আমরা তো বলছি যুক্তিসঙ্গত সময় নিন, যতটুকু প্রয়োজন ততটুকু নিন। এই বিষয়টা নিয়ে কি আসলে জাতীয় ঐক্য হতে পারে? বা এই সেটাই তো আমি দেখলাম এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিতে। সেখানে যে তাদের যে রিপোর্টাররা যেটা বেরোবে, সেটা দেখবেন যে সকলেই তো একই কথা বলছে, যে না শুধু সংস্কার হলে চলবে না, বিচার হলে চলবে না, নির্বাচন দিতে হবে, নির্বাচন বিলম্বিত করা যায় না। আচ্ছা ধরুন যারা নতুন দল করছে তারাই নির্বাচিত হলো, অসুবিধা তো নেই, আমরা তো ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু একটা প্রসেস রয়েছে গণতন্ত্রে, সেটা হলো নির্বাচন। নির্বাচনের বাইরে যাওয়ার তো কোনো সুযোগই নেই। জি, জনাব রতন, আজকে উপদেষ্টা মাহফুজ আলম একটি কথা বলছিলেন যে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে কোনো নতজানু নয়, আসলে সম্পর্কটা হতে হবে বাস্তব ভিত্তিক। আর যেখানে কোনো
দুঃসাহস বা হটকারিতার কোনো জায়গা থাকবে না। প্রশ্ন হচ্ছে এই যে আমরা বিচারের কথা বলছি, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা বলছি, তা বন্ধু রাষ্ট্রের সাথে এই সম্পর্ক মেনটেন করে তাকে আসলে দেশে ফেরানো কিভাবে সম্ভব? না, এটাই তো, যদি রাষ্ট্রটা বন্ধু রাষ্ট্র হয়, আমার দেশের কোনো একটা ঘটনায় আমার দেশের জনগণ কি ভূমিকা পালন করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা তো আমার দেশেরই থাকা উচিত, তাই না? বন্ধু রাষ্ট্র হলে তার তো সেটাতে সম্মান জানানো উচিত। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে, ভারতের সঙ্গে আমাদের একটা দীর্ঘ সীমানা আছে, ঐতিহাসিক একটা আমাদের যোগসূত্র আছে। তো সেই দিক বিবেচনা করে সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন তৈরি হয়, এটা ঠিক। কিন্তু খেয়াল রাখতে হবে, ভারত সবসময় ভারত রাষ্ট্রের স্বার্থটাই দেখবে, বাংলাদেশেরও তাই বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বার্থটা দেখা উচিত। এবং রাষ্ট্রবিজ্ঞানে চিরস্থায়ী বন্ধুত্ব এবং চিরস্থায়ী শত্রুতা বলে কোনো কথা নাই, কিন্তু প্রতিবেশীটা চিরস্থায়ী। আমরা চাইলেও আমার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না। ফলে সেই দুটো বিবেচনা করে আমাদের এখানে আমরা দেখেছি যে ভারতে যেমন সাম্প্রদায়িক শক্তি, তারা একটা উন্মাদনা তৈরি করে তাদের ভোট ব্যাংকটাকে পোক্ত করবার জন্য, তার প্রতিক্রিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিও কখনো কখনো তাদেরকে উন্মাদনায় জাগিয়ে তোলে। এবং দুই দেশের সাম্প্রদায়িক শক্তি তারা জনগণের মধ্যে একটা বিভক্তি তৈরি করে দেয়। আখেরে ক্ষতিটা হয় কিন্তু দুই দেশের সাধারণ জনগণের। কিন্তু আমি তো যখন পানিটা উপর থেকে গড়িয়ে নিচের দিকে আসবে, সেটা কি আমি কাঁটাতারের বেড়া দিয়ে আটকাতে পারবো? নদীর পানিটা বাদ দিয়ে আটকে দিতে পারবে, কিন্তু সীমানার পানি আটকাবে কি দিয়ে, বাতাস আটকাবে কি দিয়ে? ফলে আমাদের একটা প্রবাহমান, মানে জলপ্রবাহ বলি, বাতাসের প্রবাহ বলি, আমাদের আবহাওয়াগত ঐক্য বলি, এগুলো প্রাকৃতিকভাবে ছিলই। রাজনৈতিকভাবে আমরা বিভক্ত হয়েছি। রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার ফলে তাহলে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য আছে, এবং প্রত্যেকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে আমরা মেনে না নেই, অন্তত সম্মান তো দিতে পারি। ভারত রাষ্ট্রের ক্ষমতায় বিজেপি আসছে, এটা আমি পছন্দ করি বা না করি, ওটা তো ভারতের জনগণে ভুল করে হোক আর যেভাবে ভোট দিয়ে তো তারা তাকে বানিয়েছে। বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে একটা সরকার ব্যবস্থাকে পাল্টে দিয়েছে, সরকারকে পাল্টে দিয়েছে। এখন ভারতের ক্ষমতাসীনরা এটাকে মানতে কষ্ট হলেও এটা তো জনগণের অভ্যুত্থানটাকে তো মানতে হবে তো। যেমন ধরুন, এই বিজেপির নেতাকে আমেরিকাতে ইয়ে করা হয়েছিল না, পার্সোনা নন গ্রান্টা করা হয়েছিল না, তারপরে সে তো আবার যখন নির্বাচিত হয়ে গেল তাকে তো আবার লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে। আচ্ছা, বাংলাদেশেও আমাদের এখানে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি না? আবার পাকিস্তানের সঙ্গে যখন আবার আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তাদের প্রধানমন্ত্রীদেরকে দেশে আমন্ত্রণ জানিয়েছি না? ফলে ব্রিটিশের বিরুদ্ধে আমরা যদি দেখি 200 বছর লড়াই করেছি না? আবার এই ব্রিটিশের সঙ্গে আমরা আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছি না? তো এগুলো তো রাজনীতিতে, কূটনীতিতে, অর্থনীতিতে এগুলো তো চলেই। ফলে এটাকে আমাদের একটু বিবেচনা রাখতে হবে। চিরস্থায়ী শত্রু অথবা চিরস্থায়ী মিত্রতা কোনোটাই ঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের এখানে জাতীয় স্বার্থটা রক্ষা হচ্ছে কিনা, জনগণের আবেগ অনুভূতিটাকে আহত করা হচ্ছে কিনা, অথবা এমন কোনো কাজ রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে কি যেটা দুই রাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়ে দেয়। সেগুলো আমাদের খেয়াল রাখা উচিত। জি, আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ সংস্কারের কথা বলছি কিংবা পররাষ্ট্র নীতির কথা বলছি, আমি যদি একটু সহজভাবে বলি, বন্ধু রাষ্ট্র ভারতের সাথে এখনকার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব? ওয়েল, ইটস এ টাফ কোশ্চেন। এই তো বললো যে এটা কি মামার বাড়ি আবদার যে আমরা হাসিনাকে ফিরিয়ে দেব। আসলে তো ঠিকই বলেছে তাদের ময়ূকে, ও তো মামার বাড়িতেই গিয়েছে। দেখুন, আমাদের সাথে যে এক্সট্রাডিশন যে স্বাক্ষর করেছে তারা, সেই জায়গায় তারা দিতে বাধ্য। সেজন্যই বলছি যে আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং 2025-এর 16 ডিসেম্বরের ভিতরেই 2-4টি রায় হবে, যেটা খুব আমাদের প্রয়োজন রয়েছে। সেই রায়ের পরে তাদের দিতে হবে, না দিলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা যাচ্ছি এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে। এবং আমরা চাই আমাদের দেশে যারা লুণ্ঠন করেছে, জেনোসাইড করেছে, তাদের বিচার হোক এবং তাদের সাজা হোক, এটা আমরা চাই এবং এটা হতেই হবে। এবং সেই ক্ষেত্রে ভারত যতটাই আমাদের নন কোঅপারেশন করুক, কিন্তু আমি বিশ্বাস করি ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, এটা যদিও ভারত মনে করে একপেশি, ঠিক তা না। তাদের ট্রেড ইমব্যালেন্স যেটা রয়েছে, $20 বিলিয়ন মতো তারা এক্সপোর্ট করে, আমাদের কাছ থেকে মাত্র $2 বিলিয়ন নেয়, অথবা $10 বিলিয়ন মতো তারা রিমিটেন্স নিচ্ছে। তাদের যে
পর্যটন ট্যুরিস্ট যে সেটা বন্ধ হয়ে গেছে, তাদের এডুকেশন হাব বন্ধ হয়ে গেছে, তাদের হেলথ হাব বন্ধ হয়ে গেছে, ভারতের কৃষকরা আলু ওই ময়ূকের বাড়ির সামনে পেঁয়াজ ফেলে আসছে। দেখুন আমাদের ভিতরে যে বন্ধনটা রয়েছে এইটা ফরেন পলিসি দিয়ে এতটা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সেই ক্ষেত্রে ভারতকে আরও উদার হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে তো উড়িয়ে দিতে পারবে না। সেই ক্ষেত্রে তাদেরকে রিথিঙ্ক করতে হবে, যেটা ওদের পররাষ্ট্র সচিব এসেছিল, কিন্তু তারপর তেমন কার্যকরী ভূমিকা দেখিনি। তবে আমরা মনে করি ভারত আমাদের উপর নির্ভরশীল, আমরা এতটা নই, কারণ আমাদের ট্রিটমেন্টও চলছে, আমরা আলু খাচ্ছি, পেঁয়াজও খাচ্ছি, আমাদের সব কিছু আসছে। এখন আর সেই গ্লোবাল ভিলেজ নয় যে আমরা ভারতের উপর নির্ভরশীল হবো, আমাদের কটনও আসছে, সব কিছুই আসছে, উই আর ফাইন। বাট অন দ্য আদার হ্যান্ড দে আর লুজিং। এই তাদের লুজিং থেকে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তাদের পলিসি কি করা। আরেকটা জিনিস, তারা ইচ্ছে করে যেটা আমাদের ফেনী কুমিল্লাতে যে বন্যা তারা করে দিল তাদের সুইচ গেট খুলে দিয়ে, এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, এবং আমাদেরকে আগামী দিনে আমাদেরও নদীতে বাদ দিতে হবে। যদি তারা সুইচ গেট খুলে দেয় আমরা বন্ধ করে দেব, এই ধরনের আমাদের কাজ করতে হবে, তা না হলে হবে না। আমাদের ফরেন রিলেশনে রয়েছে ম্যালাইজ টু নান, কিন্তু ফ্রেন্ডশিপ টু অল। ফ্রেন্ডশিপ টু অল হলে ম্যালাইজ টু নান হয়ই না। অতএব উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ টু অল, উই ডোন্ট ওয়ান্ট টু ম্যালাইজ, রাদার ভারত ইজ ডুইং ইট। তো সেই জায়গায় আমি মনে করি দিস গভর্নমেন্ট ইজ ডুইং ফাইন। তাদের ফরেন রিলেশনস স্পেশালি ভারতের সাথে ডেভেলপ করার জন্য তারা কথা বলে যাচ্ছে, কিন্তু উন্নতি এখনো হয়নি, হবে আমার বিশ্বাস, হতেই হবে, বিকল্প নেই। জি জনাব রতন, আমি আরেকটু প্রসঙ্গ তুলতে চাই যে বিশেষ করে আমরা ইদানিং দেখছি প্রশাসনে এক ধরনের অস্থিরতা, কোনো কোনো জায়গায় পদবি কিংবা পদোন্নতির জন্য নানাভাবে সরকারের বিভিন্ন পক্ষকে আবেদন জানানো হচ্ছে, আমরা আন্দোলনও দেখছি। আমরা আজকেও যেমন দেখেছি যে ট্রেনি চিকিৎসকরা তাদের রাস্তা অবরোধ করে, শাহবাগে অবরোধ করে দীর্ঘ সময় প্রায় দিনভরই বলা যায় আটকে রেখেছিল। আজকে জাহাঙ্গীর গেটেও আমরা দেখেছি চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরের যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও আজকে সেখানে বিক্ষোভ করেছিল। এই যে একের পর এক বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আন্দোলন কিংবা প্রশাসনে এক ধরনের অস্থিরতা চলছে, সেই ক্ষেত্রে কি এখনকার যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছেন, দায়িত্ব পালন করছেন, তারা কি আসলে ঠিকভাবে বিষয়গুলো হ্যান্ডেল করতে পারছেন? একটা অভ্যুত্থান যখন হয়, অভ্যুত্থান কিন্তু কোনো নিয়মতান্ত্রিক বিষয় নয়, আইনি পদক্ষেপও নয়। এটা জনগণের জাগরণের মধ্য দিয়ে, জনগণের শক্তি প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের শক্তিকে প্যারালাইজ করে দেওয়া হয়। তার মধ্য দিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় সবার মধ্যে যে আমরাও বোধহয় আমাদের সংগঠিত শক্তির মধ্য দিয়ে আমাদের দাবিটা আদায় করতে পারবো। এটা অভ্যুত্থানের পার্শ্ব প্রতিক্রিয়া, এটা হয়। কিন্তু তার মধ্যে দেখতে হবে কিছু দাবির যৌক্তিকতাটা কি, সেই দাবিটা পূরণের ক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতাটা কি। যেমন ইন্টারনেট মানে চিকিৎসকদের যারা ইয়ে করছেন, খেয়াল করে দেখুন, এই যে 5টা বছর কষ্ট করে পড়াশোনা করে ডাক্তারি পড়ে তারপরে আবার পিজিতে পোস্ট গ্রাজুয়েশন করতে এসে যারা করেন, আচ্ছা কয়টা টাকা তারা পায়? অথচ তাদের উপর নির্ভর করছে কিন্তু পুরো চিকিৎসা ব্যবস্থাটা। আমরা একদিকে বলছি যে আমরা চিকিৎসার জন্য ভারত নির্ভর হব না, তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু আর একটু আধুনিক করতে হবে, আর একটু যুগোপযোগী করতে হবে। সেক্ষেত্রে শিক্ষা মানে চিকিৎসকদের এই দাবিটা মেনে নিতে আসলে কত টাকা লাগবে এবং তার বেনিফিটটা রাষ্ট্র এবং জনগণ কতটুকু পাবে সেটা বিবেচনা করে এটা মেনে নেওয়াটা যেমন। আবার ঠিক জাহাঙ্গীর গেটে যে সেনাবাহিনীর সদস্যরা যারা মানে ইয়ে হয়েছেন, চাকরিচ্যুত হয়েছিলেন, তারা তো কিছু না কিছু বেনিফিট পেয়েছেনই। এখন তাদের উপর যদি ইনজাস্টিস হয়ে থাকে, সেই ইনজাস্টিসের বিষয় নিয়ে তারা নিশ্চয়ই আলোচনা করবেন। আমি এই জন্য কোনো আন্দোলনটাকে আমি অন্যায্য বলছি না, দেখতে হবে এর মধ্যে প্রায়োরিটিটাও চিন্তা করতে হবে যে কোনটা এই মুহূর্তে পূরণ করা দরকার, কোনটা একটু আলাপ আলোচনা করে একটু সময় নেওয়া দরকার, কোনটার জন্য আমাদের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর কোনটার জন্য আমাদের হয়তো 3 বছর মেয়াদে একটা পরিকল্পনা করতে হবে। যদি এই স্বচ্ছতাটা থাকে, আন্দোলনকারীরাও যদি বোঝে যে তারা তাদের দাবিটা যে উত্থাপন করেছে, সরকার দাবিটাকে বিবেচনায় নিয়েছেন, বিবেচনায় নিয়ে তার সামর্থ্যের মধ্যে যেটুকু সেটুকু তারা করেছেন, যেটা তাদের সামর্থ্যের মধ্যে নাই সেটা পরবর্তী সরকারের উপর তারা নোট হিসাবে পাঠিয়ে দেবেন। কারণ অন্তর্বর্তী সরকার তো সব কিছু করবেন না, কিন্তু তারা যদি দাবিটার স্বীকৃতি দিয়ে যান তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই দাবিটা পূরণ করবেন, এই প্রত্যাশাটা নিয়ে তারা যেতে পারেন। ফলে এই ক্ষেত্রে আমার মনে হয় দাবি উত্থাপনটার মধ্যে কোনো ক্ষতির কিছু কারণ নাই। সরকারের মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উপর অনেক কিছু নির্ভর করে। এই ক্ষেত্রে ঢিলেমি অথবা উপেক্ষা, এই দুটাই কিন্তু মানুষের মধ্যে অসন্তোষটা বাড়িয়ে তুলবে।
জি, ডক্টর মিলন, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। আপনি যেহেতু একসময় প্রশাসনের দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এই যে যখন কোনো ধরনের অস্থিরতা কিংবা প্রশাসনের অসহযোগিতার বিষয় চলে আসে কিংবা আন্দোলনের বিষয় চলে আসে, এই বিষয়গুলো আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিংবা এখনকার যে অভ্যুত্থান পরবর্তী সময়টা, এটা কি আসলে সরকার ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে? আমি এটাকে দুই ভাগে দেখছি বিশ্লেষণ করলে। প্রথমত হচ্ছে, আমি দেখেছি 1996 সালে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ করে তারা ঘোষণা দিয়েছিল এই সরকারের অধীনে আমরা কাজ করব না, অর্থাৎ বিএনপি সরকারের অধীনে, এটা তারা করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে 2009 সালে পুরস্কৃত করে এই সরকারি বিধিমালা যে ভঙ্গন করেছে তাকে শাস্তির ব্যবস্থা না করে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আচ্ছা দেখুন, তারা বিগত এই 2024 পর্যন্ত তারা সেখানে ছিল এবং এই গণ অভ্যুত্থানের সময়, এই বিপ্লবের সময় কিন্তু তারা বেরিয়ে আসেনি এবং তারা কোনো সমর্থন জানায়নি। তারা বলেছে যে চাকুরি বিধিমালা লঙ্ঘন করা যাবে না, এটা তারা বলেছে। এখন যদি আমরা এই কনটেক্সটে এখন বলি যে সরকারি আমলারা কেন চাকুরি বিধিমালা ভেঙে তারা সমাবেশ বা তার প্যান ডাউন করলো, এটার ভিতরে যুক্তিকতা রয়েছে অনেকটা। দেখুন, কারা কারা ক্ষতিগ্রস্ত এটাকে আপনি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। সেই জায়গাটিতে আমার মনে কিছুটা ব্যর্থতা রয়েছে। আসুন, ধরুন আমার সাথে যে পিএস হিসেবে কাজ করেছে ডিপটি সেক্রেটারি মুজিব সাহেব, তাকে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে কেন মিলনের সাথে কাজ করলে সেই জন্য তাকে ওখান থেকে চাকরি থেকে অবসর দেওয়া হলো। সে ডিএস থেকে স্বপ্ন দেখল না সচিব হওয়ার। ধরুন তার কন্যা সন্তানটি বিয়ের সময় বলতে হয়েছে যে আমার বাবা ডিপটি সেক্রেটারি, তো সে তো সচিব হওয়ার যোগ্যতা রেখেছিল, সেটা থেকে বঞ্চিত হয়েছে। আমি যখন কুমিল্লা জেলে মিথ্যে মামলা, আই ওয়াজ দ্য ফার্স্ট ভিকটিম অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, তখন আমার দুর্নীতির মামলা ছিল না, আমাকে অনেক বাজে মামলা দিয়ে কারা অন্তরীণ করেছিল অনেক দিন। আমি কুমিল্লা কারাগারে দেখেছি এই বিডিআর মিউটিনির সময় সেনা কর্মকর্তাদের ওই যে ক্যান্টনমেন্টে একটা তর্ক হয়েছিল এক্স পিএম এর সাথে, অর্থাৎ পতিত সরকারি পিএম এর সাথে আর্মি অফিসারদের, সেই বাক তর্ক নিয়ে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে, জেলে পাঠিয়েছে। আই ওয়াজ আ উইটনেস, আমি এগুলি দেখেছি। এখন এই প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তাদের যে দাবিগুলি অযৌক্তিক সেটাও বলা যাবে না। ধরুন হঠাৎ করে বলা হলো যে এটা 2575 ছিল ডিএস এর, মানে অন্যান্য মন্ত্রণালয়, কিন্তু সেটা কেন এখন বলা হবে কেন? আপনি দেখুন, সুযোগ তো রয়েছে, আপনি বিশেষ পরীক্ষা দিচ্ছেন, আপনি মেডিকেলই হন, কৃষিবিদই হন, এগ্রিকালচারিস্ট হন, যাই হন না কেন, আপনার তো চয়েস রয়েছে। আপনি পরীক্ষা দিয়ে তো অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারেন। And administrative officers they're made for administration. They learn that thing, তাকে শেখানো হয়। তো সেই জায়গায় হঠাৎ করে এই ইস্যুটাকে আনার কি দরকার ছিল? আর আমিও সেটা বলবো যে ওনারাও বা এটা নিয়ে এত হইচই করার কি দরকার ছিল? প্রস্তাব করেছে সংস্কারের এবং এই সরকার তো এটা এখনো অ্যাকসেপ্ট করেনি। তার আগে এটা নিয়ে আমি মনে করি না এতটা কথা বলা দরকার ছিল। বাট মূলত আমি বিশ্বাস করি এই সরকার এই যে সংস্কার, সব জায়গায় সংস্কার হাত দিয়েছে, দিয়ে কিন্তু লেজে গোবরে করছে। এই যে প্রশাসনিক কর্মকর্তাদের যেভাবে তারা বিনা কারণে এই উত্তেজিত করলো বা এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, এতে কার ক্ষতি হলো? এই গভর্নমেন্টের ক্ষতি হচ্ছে। তার জনপ্রশাসনিক কর্মকর্তারা যদি তারা বন্ধ করে দেয়, এই সরকার তো এমনিই নাজেহাল, তো সেই দিকে চিন্তা করতে হবে। আবার অনেক প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ভুল পাল্টিয়ে ফেলেছে। আপনি যদি ক্লিয়ারলি কিছু কিছু মিডিয়াতে আমরা দেখেছি যে প্রশাসনিক কর্মকর্তা কিছুদিন আগে পতিত সরকারের প্রেস করে কথা বলেছেন এবং 2041 পর্যন্ত এই সরকারকে থাকতে হবে, এই ধরনের উক্তি যারা করেছেন তারাই এখন ভুল পাল্টিয়ে দেখাচ্ছে। বাট আমি জানি যে বিগত সময়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আপনার হোম সেক্রেটারি হয়েছে নাসিমুল গনি, হি ইজ এ অনেস্ট অফিসার, ভেরি ইন্টেলিজেন্ট অফিসার। তার বিরুদ্ধে ইন্ডিয়ার একটি চ্যানেল তারা বলছে হি ওয়াজ ইনভলভ ইন হিজবুত তাহরির। এই যে কথাগুলো বলে আমাদের ভিতরে তারা এই সমস্ত পয়জন ঠেলে দিচ্ছে, এই ইন্টেনশনালি তারা করছে। তো সেই জায়গা থেকে বলবো যে ইয়েস, এইটা যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত রয়েছে, আমরা তো গত 15 বছর ধরে দেখেছি তারা কি রয়েছে। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রশাসন কর্মকর্তারা তারা চাকরি হারিয়েছে, তারা সব কিছু হারিয়েছে। অতএব তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং সেই জন্য তাদের দাবি রয়েছে এবং দাবি আমি মনে করি যৌক্তিক। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনম ওয়াহিদুল হক মিলন, অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
Podcast.